বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি, এবং আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন চৌধুরী, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি এবং এরপর আব্দুল্লাল মামুন আমি আপনার কাছে আসবো বিষয়গুলো নিয়ে কথা বলতে। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতের সময় এই আশ্বাস দেন তিনি, এবং প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত 3 নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল। সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য 2টি সময়সীমা রয়েছে এমনটা তিনি বলেছেন রূপকের সাথে আলোচনায়। সেখানে বলেছেন যে 2025 সালের ডিসেম্বর অথবা 26 সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ, এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর আমরা যদি দেখি যে তথ্যটি, সেটি হচ্ছে যে বিএনপিকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যারা যুদ্ধ করেছিল জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা দেশ দেখতে চেয়েছিল। তারা বৈষম্যে বিশ্বাস করেনি, তারা বৈষম্যহীন একটা রাষ্ট্র দেখতে চেয়েছিল। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে, সবখানে দুর্নীতিতে ভরে গেছে। সেই বৈষম্য দুর্নীতি দূর করে জনগণের একটা সরকার, পার্লামেন্ট করতে পারি, জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে পারি, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং এরপর যে তথ্যটি আছে আমি যদি একটু তুলে ধরি তা হচ্ছে বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে, নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছিল। শুধু নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য তাদের কাছে দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এটি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এসব কথা বলেছেন। এবং ভারতের 7 সিস্টার্স প্রসঙ্গে সার্জিস আলম বলেছেন তরুণ প্রজন্মকে বোঝাতে হবে শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজেদের 7 সিস্টার্সকে বাঁচাতে কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যেই 7 সিস্টার্স 71-এর আগে বিভিন্ন পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো, সেই 7 সিস্টার্স সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন ভারত এটার ভয় পেত যে আমিনা দ্বিখণ্ডিত হয়ে যায়। এবং এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরবো তা হচ্ছে নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের কর্মসূচি চলাকালে হট্টগোল ও হামলার মধ্যে এক অতিথিকে মারধরের ঘটনা ঘটেছে। এটি বাংলাদেশ স্থানীয় সময় শনিবার বিকেলে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই ঘটনায় গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান আহত হন। হামলার জন্য জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের দায়ী করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তবে হামলার পর ফেসবুক লাইভে এসে ছাত্র দলের নেতাকর্মীদের দায়ী করেছিলেন ফারুক হাসান। পরে অবশ্য সেই ভিডিও মুছে ফেলেন তিনি। এবং এরপর যে তথ্যটি একটু জানাই আপনাদের যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হলেও ক্যাম্পাসের রাজনীতি ও নির্বাচনের সুযোগ নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের মতবিরোধ বাড়ছে এমন একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। এবং সেখানে আরও বলা হচ্ছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো কয়েক দশক ধরে শিবিরকে অবাঞ্ছিত কিংবা নিষিদ্ধ ঘোষণা করে রাখলেও গত 5ই অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সক্রিয় হতে শুরু করেছে শিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদিক আব্দুল্লাহ বলেছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ের রুলস অনুযায়ী, কোনো একটি সংগঠনের জন্য আলাদা রুলস হতে পারে না। আবার ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন নির্বাচন দ্রুত হওয়া উচিত, কিন্তু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় যে 73-এর অধ্যাদেশের ভিত্তিতে সেটি যুগোপযোগী করতে হবে। এবং এরপর আমরা যদি আরেকটি তথ্য দেখি সবশেষ, তা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে এক আওয়ামী লীগ নেতাকে আটক করার পর থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। গ্রেফতার শফিকুল শিকদার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওসি আব্দুল হালিম জানিয়েছেন থানায় একটি মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আওয়ামী লীগের নেতা শফিকুল শিকদারকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। আটকের পর তাকে থানায় আনা হলে গাজীপুর সদর উপজেলার জামায়াতের কিছু নেতাকর্মী তাকে নিজেদের কর্মী দাবি করে মুক্তির জন্য থানায় জড়ো হতে থাকে এবং থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
এই ছিল কিছু তথ্য। আমি সৈয়দ আব্দুল মামুন আপনার সাথে আলোচনায় চলে যাব যে বিষয়টি নিয়ে। আপনি দেখছেন প্রতিদিন বাংলাদেশে যা হচ্ছে, বিভিন্ন ঘটনা এবং রাজনৈতিক কূটনৈতিক বিভিন্ন বিষয়ের দিকে নিশ্চয়ই চোখ রাখছেন। সার্বিক পরিস্থিতি আমরা বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন রাজনীতিকের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে নানা রকমের ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি নানা রকমের তারা কথা বলছেন। যেমন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিএনপিকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এমনটা তিনি মন্তব্য করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন যে আসলে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপিকে নিয়ে কোনো দেশি বিদেশি অথবা কোনো ধরনের অপচেষ্টা অথবা ষড়যন্ত্র আপনার চোখে পড়ছে কিনা? ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে টিভিএন যারা শুনছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, একটা রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ থাকেন তারা মাঠ পর্যায়ে নানান ধরনের বক্তব্য তারা দিয়ে থাকেন। এটি যেহেতু বিএনপির যিনি লিডার তিনি যেহেতু বলেছেন, কাজেই হয়তোবা তার কাছে সুনির্দিষ্ট তথ্য থাকতে পারে, সেটার উপরেই হয়তো তারা বলেছেন। কিন্তু রাজনীতিতে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে প্রত্যেকটা রাজনৈতিক দল মানে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের কথা বলে জনগণকে তাদের দিকে মোটিভেটেড করা, কর্মীদের ঐক্যবদ্ধ করা, এগুলোর অংশ হিসেবে এই কথাগুলো বলে থাকেন। এবং এটাও স্বাভাবিক যে বিএনপি যেহেতু বড় একটা রাজনৈতিক দল, অবশ্যই তার রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, এবং রাজনৈতিক প্রতিপক্ষ যদি কেউ থাকে তারা অবশ্যই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে। এবং সেটা তারাও যে করছে না সেটাও বলা যাবে না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ আমাদের বাংলাদেশে আমরা দীর্ঘদিনের মানে আমাদের বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা যতগুলো রাজনৈতিক দল দেখেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলই বিভিন্ন সময়ে এই একই রকম বক্তব্য দিয়েছেন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দেখো, সামনে যেহেতু একটা নির্বাচন আসছে, এবং সেই নির্বাচনে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে যার যার দলের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য, কাজে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার একটা যেমন প্রকাশ্যে হবে, আবার প্রতিযোগিতার কিছু জিনিস কিন্তু পর্দার অন্তরালেও হবে। রাজনীতি যে শুধু প্রকাশ্যেই সবকিছু হয় তা কিন্তু না, পর্দার অন্তরালেও অনেক কিছু ঘটে, যেগুলো হয়তো স্পষ্ট ডকুমেন্ট বা দলিল আমরা পাই না। কাজেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবশ্যই চাইবে যে তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে তাদের যে দলীয় আদর্শ সেই অনুযায়ী দেশটাকে তারা পরিচালনা করার জন্য। আবার অন্যান্য দল যারা আছে তাদেরও তো নির্দিষ্ট এজেন্ডা আছে, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা তো কাজ করবে। এখন সবাই ক্ষমতায় যেতে চায়, এখন সবাই ক্ষমতায় যেতে চায়। এই ক্ষমতায় যাওয়ার জন্য একটাই পথ, গণতান্ত্রিক দেশে জনমত সংগঠিত করা। এই জনমত সংগঠিত করার জন্য এই ধরনের কথা অবশ্যই হবে। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেরকম স্পষ্ট কোনো মানে ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হয়নি যেটা দিয়ে বোঝা যাবে যে কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে যিনি বলেছেন তার কাছে হয়তোবা এই তথ্য থাকতে পারে। তিনি যদি সেই ধরনের স্পষ্ট কোনো কিছু ডকুমেন্ট দিয়ে বলেন যে এই কারণে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে, তাহলে হয়তো আমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হতো আর কি। তবে এটা স্বাভাবিক যে সামনে যেহেতু নির্বাচন আছে, কাজে নির্বাচনে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদের পারস্পরিক রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে কনস্পিরেসি থিওরি তো কাজ করবেই। সে ধরনের কিছু হয়তো করলেও করতে পারে। কারণ আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দেশের জনগণের সাথে যেমন সম্পর্ক আছে, আবার আমার দেশের মানুষ তো বাইরেও আছে, বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে তারা চাকরি বাকরি করছে। আবার গ্লোবাল পলিটিক্স এর সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সংযোগ আছে। কাজেই এই যে গ্লোবাল পলিটিক্স এর সাথে গ্লোবাল যারা অ্যাক্টর, তারাও বাংলাদেশে কারা সরকারে আসবে তার উপরে তাদের যে এজেন্ডা, সেগুলোর একটা কানেক্টিভিটি থাকতে পারে। কাজে জি, সেক্ষেত্রে তো আব্দুল হতেই মামুন পারে। স্যার, আমি ঠিক এই জায়গাটাতে আসবো আপনার সাথে, গ্লোবাল পলিটিক্সের এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই জায়গাতেই আসলে যদি বলেন যে আসার আগে আমি একটি প্রশ্ন করি, এটি সেটার সাথেই আসলে জড়িত। যেমনটা আমি শুরুতে বলছিলাম যে সার্জিস আলম তিনি বলেছেন যে তরুণ প্রজন্মকে বোঝাতে হবে শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজেদের সেভেন সিস্টার্সকে বাঁচাতে কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
এই যে সার্জিস আলম যে কথাটি বলেছেন, আপনি আসলে এই ব্যাপারে কি বলবেন? ইতিহাস কি বলে আসলে? এখন আমরা নানা কথা শুনতে পাচ্ছি, আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ নিয়ে অথবা স্বাধীনতা পরবর্তী নানা বিষয় নিয়ে আসলে আবার নতুনভাবে নানা রকমের বিভিন্ন মানুষ উত্থাপন করার চেষ্টা করছে। তো এই জায়গাটাতে সার্জিস আলম যে কথাটি বলেছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি, তাহলে আপনারা দেখবেন যে এই ভারতবর্ষের যে ইতিহাস, সে ভারতবর্ষের কয়েক হাজার বছরের ইতিহাসের মধ্যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র কখনোই ছিল না। স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে কখনোই ছিল না। ইতিহাসে প্রথমবারের মতো আমরা 1971 সনে একটা সশস্ত্র একটা মুক্তি সংগ্রামের শেষ পর্যায়ে এসে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম। এখন দেখেন, এই পুরো ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষ বলে কিন্তু একটা সিভিলাইজেশন। এই সিভিলাইজেশনের মধ্যে আমরা যে বাংলা অঞ্চলটা ছিলাম, এই যে আপনি দেখেন যে একটা ঐতিহাসিক এবং জিওগ্রাফিক একটা সীমানা আছে। আপনি দেখেন পশ্চিম দিকে রাজমহল, ঝাড়খণ্ড, উত্তরে হিমালয়, পূর্বে আপনার ত্রিপুরা, গারো পাহাড়, এই যে অঞ্চলগুলো আরাকান, এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এটি হচ্ছে বাংলা ভাষাভাষী বাঙালি সংস্কৃতির মানুষদের ঐতিহাসিক রাষ্ট্রীয় এক ধরনের সীমানা। কিন্তু সেই সীমানাটা কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে অতীতে কখনোই আমরা স্বাধীন হিসেবে পাইনি। 1971 সনে তার একটা অংশ আমরা বর্তমান বাংলাদেশ হিসেবে একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। যদিও 1947 সনে যখন দেশটা বিভক্ত হয়, ভারতবর্ষ যখন বিভক্ত হয়, তখন কিন্তু আমাদের বাঙালি যে নেতৃবৃন্দ ছিলেন, তারা কিন্তু লাহোর প্রস্তাবের ভিত্তিতে এটা বলেছিলেন যে বাংলা নামক অঞ্চলটার যে ভৌগোলিক যে সীমানা, সেই অনুযায়ী মানে বাংলা ভাষাভাষী অঞ্চল নিয়ে একটা রাষ্ট্র করা হোক। কিন্তু সেই সময়ের যে প্রধান দুটো রাজনৈতিক দল, কংগ্রেস এবং মুসলিম লীগ, তাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং উত্তর ভারতীয় নেতৃবৃন্দ, দিল্লির নেতৃবৃন্দ, সবকিছু মিলিয়ে আমাদের বাঙালি নেতৃবৃন্দ কিন্তু সফল হননি যে বাংলার যে ঐতিহাসিক সীমানা, সেই সীমানা নিয়ে একটা রাষ্ট্র তৈরি করা। পাশাপাশি আপনি দেখেন, ভারত যখন বিভক্ত হলো, এই ভারতকে বিভক্ত করার জন্য একটা রেডক্লিফের নেতৃত্বে একটা কিন্তু সীমানা নির্ধারণ কমিশন করা হয়েছিল। এবং রেডক্লিফ যে কাজটা করেছিলেন, ঐতিহাসিকভাবে এখন প্রমাণিত হয়েছে যে ভারতকে বিভক্ত করার জন্য রেডক্লিফ তার যে টেবিলে বসে থেকে, অর্থাৎ যেটা মাঠ পর্যায়ের জরিপ করার মাধ্যমে যেভাবে ভারতকে বিভক্ত করার কথা, সেভাবে হয়তো তিনি বিভক্ত করতে পারেননি। এটা নিয়ে অনেক ধরনের বই পুস্তক আছে, অ্যানালিসিস আছে। কাজে আমি যে কথাটাতে আসছি, যে এখন দেখেন ভারত তখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেলেও আমাদের কিন্তু ভারত তিনটা ভাগে বিভক্ত হওয়ার কথা ছিল তখন, লাহোর প্রস্তাবের ভিত্তিতে। কিন্তু যখন আমরা দুটো ভাগে বিভক্ত হলাম, স্বভাবতই বাঙালিরা কিন্তু পাকিস্তানের মধ্যে মানে থাকার ইচ্ছা তাদের ছিল না। কিন্তু যাই হোক, একটা বাস্তবতার কারণে তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো এবং তারা স্বাধিকার আন্দোলন, স্বায়ত্তশাসন আন্দোলন, এর মাধ্যমে কিন্তু তারা একটা মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকে স্বাধীন হয়েছে। এখন শারজি সালাম যেটা করে বলেছেন, উনি যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, কাজেই তার সংগঠনের জনমত সৃষ্টি করবার জন্য তিনি ইতিহাসকে তার দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই ব্যাখ্যা করবেন। সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা ইতিমধ্যে আছে। আমি যে কথাটা বলতে চাই, যে ভারত বর্তমানে ভারত মানে ইন্ডিয়া বর্তমানে একটা রাষ্ট্র, বাংলাদেশ বর্তমানে একটা রাষ্ট্র, পাকিস্তান বর্তমানে একটা রাষ্ট্র, এবং দক্ষিণ এশিয়ার প্রধান তিনটি আমরা রাষ্ট্র বলতে পারি। এবং রাষ্ট্র হিসেবে আমরা যখন আলাদা সত্তা অর্জন করেছি, তার মানে হচ্ছে এখন কিন্তু আমরা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত আছি। প্রত্যেকটা রাষ্ট্রই তার যার যার স্বার্থ দেখবে। কাজে ভারত যে তার সেভেন সিস্টারের স্বার্থ দেখবে, এটি স্বাভাবিক। ভারত অবশ্যই তার আঞ্চলিক প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে 1971 সনে আমাদের যখন মুক্তিযুদ্ধে ভারত মানে আমাদের সাহায্য করেছিল, এই সাহায্য করার পেছনে তার বহু ধরনের উদ্দেশ্য থাকতেই পারে। কিন্তু আমাদের দিক থেকে যেটা হয়েছে, যে আমরা আমাদের মুক্তি সংগ্রামের সহায়ক শক্তি হিসেবে তাদেরকে পেয়েছিলাম এবং আমরা সফলকাম হয়েছি একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এখন ভারতের বিভিন্ন ধরনের স্বার্থ থাকতে পারে। এখন নতুন রাষ্ট্র হিসেবে আমরা অবশ্যই আমাদের জাতি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই ধরনের কিছু থাকলে সেটাকে অবশ্যই আমরা মোকাবেলা করব। এটাই হচ্ছে রাষ্ট্র হিসেবে, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার দায়িত্ব। কাজে আমি মনে করি যে সার্জি সালাম যে কথাটা বলেছেন, সেটা তার একটা ন্যারেটিভস। এই ধরনের অসংখ্য ন্যারেটিভস আছে এবং পড়াশোনার মাধ্যমে
জনগণ হয়তো বুঝতে পারবে যে আসল বাস্তবতাটা কি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে আমি যেমনটা বলছিলাম যে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তোড়জোড় শুরুর কথা শোনা যাচ্ছে। আহ, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, একজন প্রফেসর হিসেবে, আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় সেটা আসলে ভালো হবে, নাকি এগুলো পরবর্তীতে হওয়া উচিত, পরে জাতীয় নির্বাচন হোক অথবা পরে হোক? কিভাবে দেখেন বিষয়টা? এটা আসলে জাতীয় নির্বাচনের আগে বা পরে, এই বিষয়টা এই মুহূর্তে অত স্পষ্টভাবে বলা যাবে না। এইটা আমার মনে হয় যে নির্ভর করছে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা তার উপর। কারণ নির্বাচন একটা গণতান্ত্রিক অধিকার। নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে এটা জনগণের কণ্ঠস্বর হিসেবেই বেরিয়ে আসা উচিত। এখন যেটা হলো যে ছাত্র সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, আইনগত নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যেহেতু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে আইন আছে, সেই আইনের মধ্যেই যেহেতু নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলা আছে, সেখানে কিন্তু এমন কিছু বলা নাই যে জাতীয় নির্বাচনের আগে করতে হবে বা পরে করতে হবে। এই যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 4টা বিশ্ববিদ্যালয় 1973 সনের অ্যাক্ট অনুযায়ী পরিচালিত। সেই অ্যাক্ট কখনো ওইভাবে বলা নাই যে জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনের সাথে এটা সম্পৃক্ত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠান পরিচালনার যে রুলস এবং রেগুলেশন আছে, সেই রুলস এবং রেগুলেশন তারা ফলো করবে। রাষ্ট্র সেই রুলস এবং রেগুলেশন পরিচালনা করার জন্য সাপোর্ট দিবে। এখন যারা সরকারে থাকে, রাষ্ট্রের ড্রাইভিং সিট হিসেবে তারা যদি সেই সাপোর্টটা দিতে পারে, তাহলে সেটা জাতীয় নির্বাচনের আগে হলেও কোনো সমস্যা নাই, পরে হলেও কোনো সমস্যা নাই। এটা নির্ভর করবে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যারা পরিচালনায় আছেন, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের অভিপ্রায় বিবেচনা করে, এবং ওই বিশ্ববিদ্যালয়ে যে স্টেক হোল্ডাররা আছে তাদের অভিপ্রায়, ইচ্ছা আকাঙ্ক্ষা বিবেচনা করে, নিরাপত্তা, সামর্থ্য সবকিছু দেখে তারপর সরকারের সাথে হয়তোবা তারা প্রয়োজনে সহযোগিতা চাইতে পারে। সেটা নিয়ে নির্বাচন হতে পারে। আমি মনে করি যে নির্বাচন যত দ্রুত হয় ততই ভালো। কারণ হলো যে যত দ্রুত ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, ছাত্র সমাজের মধ্যে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে। কারণ হলো যে একটা সুনির্দিষ্ট লিগ্যাল যখন নেতৃত্ব না থাকে, তখন বিভিন্ন ধরনের নেতৃত্ব এখানে কাজ করার চেষ্টা করে, এবং এর ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাতে যারা রাজনীতি করে তাদের থেকে যারা সাধারণ ছাত্রছাত্রী তারা ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যাই তো বেশি। কাজে সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা, তাদের অধিকার, তাদের সবকিছুর জন্য একটা সুষ্ঠু নেতৃত্ব অবশ্যই দরকার। এবং সেটার সময়টা কখন হবে সেটা নির্ভর করবে যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বা সামগ্রিক বিষয়গুলো কিভাবে দেখছেন, তার উপরই আসলে এটা নির্ভর করবে। তবে জি, আমার মনে হয় নেতৃত্ব একটা চলমান প্রক্রিয়া। এটা নির্দিষ্ট সময়ের মধ্যেই টাইম টু টাইম হওয়া উচিত, তাহলে গতিশীলতা আসবে। জি, কিন্তু আমি যেই কারণে বলছিলাম, আপনি যেমনটি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন একইভাবে, কারণ 5ই আগস্টের পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার পরিবেশ কি আসলে এখনো পুরোপুরি ফিরেছে বলে আপনি মনে করছেন? কারণ সেখানে যদি আবার একটি নির্বাচনের বিষয় থাকে, সেক্ষেত্রে আসলে বিষয়গুলোকে ম্যানেজ করাটা কতটা সহজ অথবা কঠিন হয়ে উঠবে বিশ্ববিদ্যালয়ের জন্য? আসলে সেজন্য আমি আসলে আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে এই বিষয়টা আপনি হ্যাঁ, কিভাবে আমি দেখছেন? কথাটা একটু আরেকটু এক লাইনে বলি। জি, এখানে আপনাকে কি দেখেন, ওই জিনিসটা হলো যে যখনই কোনো নির্বাচন হবে তখনই কিন্তু কম বেশি একই রকম পরিস্থিতি সৃষ্টি হবে। কাজেই গণতন্ত্রের চর্চাটা একটা চলমান প্রক্রিয়া। আমরা কখনো গণতন্ত্রের চর্চাকে কোনো একটা পরিস্থিতির জন্য ওয়েটিং এ রাখতে পারি না। কারণ চর্চার মাধ্যমেই পারস্পরিক মনোমালিন্য, সমঝোতা, এর মাধ্যমেই কিন্তু একটা প্লুরালিস্টিক সোসাইটির সংস্কৃতি চালু হবে। কাজে আমরা তো অপেক্ষা করতে পারি না যে কখন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তখন আমরা এই কাজটা করব। আমাদের কাজ চালু রাখার মাধ্যমেই সুন্দর পরিবেশকে আয়ত্ত করতে হবে বা অর্জন করতে হবে। সেই হিসেবে এখন পরিবেশ যাই থাক না কেন, আমরা মনে করি এই পরিবেশের মধ্য দিয়েই একটা গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকলে ধাপে ধাপে গণতান্ত্রিক চর্চাটা আরো উন্নত হবে, আরো পরিশীলিত হবে। জি, এটা তো আর ওভারনাইট হবে না। জি, সেই জন্য আমি
জি জি জি, আব্দুল মামুন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনার সাথে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে অতিথি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে সরাসরি আলোচনায় চলে যাই আপনার সাথে যে বিষয়টি নিয়ে। যেমনটি বলছিলাম যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি তিনি ওই যে ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতের সময় কথা বলেছেন, এবং আমরা বিগত সময়ে দেখেছি যে বিভিন্ন ডিপ্লোম্যাট আসলে অথবা প্রতিনিধিরা আসলে বিভিন্ন দেশ থেকে এই বিষয়টি আসলে খুব আলোচনা হচ্ছে, কবে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে। বিদেশিরা আসলে খুব বেশি জানতে আগ্রহী। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন যে বিদেশের অন্যান্য রাষ্ট্রগুলোর আসলে বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ইন্টারেস্টের জায়গাটা, এটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই। গত 27 এবং 28শে নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সেমিনার হয়ে গেল, চায়না বাংলাদেশ কানেক্টিভিটি এর উপর। সেখানে আমি একটা সেমিনারে উপস্থিত ছিলাম। সেখানে ইন্ডিয়া চায়না রাইভালরি এই বিষয়ের উপরে একটা আলোচনার মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম চাইনিজ ডেলিগেট, পাকিস্তানি ডেলিগেট এবং ইন্ডিয়ান ডেলিগেটদের। তাদেরকে আমি যেটা সংক্ষেপে কথাটা বলেছিলাম যে দেখেন, আমরা বাংলাদেশ একটা বড় জনসংখ্যার ছোট আয়তনের দেশ। আমাদের কাছে চায়না, ইন্ডিয়া বা গ্লোবাল বড় বড় যে কান্ট্রিগুলো, তারা আসলে এক ধরনের শপকিপার, আমরা হচ্ছি কনজিউমার। এখন ইন্ডিয়ার সাথে চায়নার কি রাইভালরি হবে বা ইউএস এর সাথে তাদের কি রাইভালরি হবে, এর মধ্যে আমরা বাংলাদেশের মানুষ জড়িত হতে চাই না, এই কারণে যে আমাদের ফরেন পলিসি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাহলে আপনারা এই যে যারা বড় রাষ্ট্র বলে পরিচিত, তারা আমাদের মধ্যে এই ধরনের ফোবিয়াটা কেন ইনজেক্ট করেন যে আমরা ইন্ডিয়ার পক্ষে থাকলে এই হবে, ভারতের পক্ষে থাকলে এই হবে, আমেরিকার পক্ষে থাকলে এই হবে? আমরা তো সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। এই প্রশ্নটা যখন করেছিলাম, আমি অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে ইন্ডিয়ার ডেলিগেট এবং চায়নার ডেলিগেট উভয়ই আমাকে উত্তর যেটা দিলেন, তারা বললেন যে দেখেন, আপনারাই তো আপনাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো বাইরের রাষ্ট্রের কাছে নালিশ হিসেবে উপস্থাপন করেন। আপনারা যদি আপনাদের নিজেদের সমস্যাটা বাইরের রাষ্ট্রের কাছে উপস্থাপন না করেন, তাহলে বাইরের রাষ্ট্র নিশ্চয়ই আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পায় না। তো আমি আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের জবাব হিসেবে এই ঘটনাটা উল্লেখ করলাম যে আসলে বাইরের দেশের মানুষ বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যে এত ঔৎসুক্য দেখাচ্ছে, এর জন্য মূলত আমরা বাংলাদেশের জনগণই দায়ী। আমি যেটা বলেছি যে আমাদের রাষ্ট্র হিসেবে আমরা এই 53 বছর পার করার পরেও আমাদের ন্যাশনাল ডিগনিটিটা আমরা অর্জন করতে পারি নাই। হাজার হাজার বছরের পরাধীনতার যে একটা হীনমন্যতা বোধ, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই। আমার দেশের নির্বাচন হবে, কে নির্বাচনে যাবে, সেটা আওয়ামী লীগ যাবে না, বিএনপি যাবে না, জামাতে ইসলামী যাবে, এটার জন্য আমরা বাইরের দেশের মানুষকে কেন মন্তব্য করতে দিব? আমি যে সমস্যাটার জন্য জামাতকে শত্রু মনে করছি বা বিএনপি কে শত্রু মনে করছি বা আওয়ামী লীগের শত্রু মনে করছি, আমি নিজেই তো তাদের সাথে চায়ের টেবিলে দাওয়াত দিয়ে নিজেরা সমঝোতা করে ফেলতে পারি। এর জন্য কেন আমি ভারতের কাছে যাব বা পাকিস্তানের কাছে যাব বা আমেরিকার কাছে যাব? তো কাজেই এই প্র্যাকটিসটা যেহেতু আমাদের দেশে সব দলই করছি, প্রকাশ্যে বা গোপনে, এই জন্য বাইরের রাষ্ট্রগুলো কূটনৈতিকভাবে এই ধরনের ইন্টারফেয়ার করার সুযোগ পাচ্ছে। এখন বাস্তবতা যেহেতু এটা হয়ে গিয়েছে, কাজে এটা যেহেতু আমরা অস্বীকার করতে পারছি না। কারণ হলো যে বর্তমানে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং রাষ্ট্র সবাই চায় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ, এই মুহূর্তে যেহেতু যে সরকারটা আছে তারা জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে সরকার গঠন করেছেন, কিন্তু জনগণের আনুষ্ঠানিক লিগ্যাল ম্যান্ডেট তাদের নাই। তো কাজেই যখন কোনো আনুষ্ঠানিক লিগ্যাল ম্যান্ডেট না থাকে, তখন হয়তোবা বাইরের রাষ্ট্রগুলো যখন আমাদের সাথে বাণিজ্য করে বা বিভিন্ন কাজ করে, তখন তাদের বিভিন্ন ধরনের চুক্তি করতে হয়, বিভিন্ন ধরনের মেমোরান্ডাম করতে হয়। এগুলোর মানে স্থায়িত্ব কি হবে, পরবর্তী সরকার এগুলো কি করবে, এগুলো নিয়ে কিন্তু বিদেশি সরকারদের একটা মাথা ব্যথা আছে। কাজে তারা হয়তো চাচ্ছে যে একটা বৈধ লিগ্যাল সরকার যত তাড়াতাড়ি আসবে। ফলে তাদের তো বিভিন্ন দেশের, আমাদের দেশে ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্ট গুলোর সিকিউরিটি নিয়ে তারা চিন্তা করছে। কাজে আমি মনে করি যে তারা যে যে নির্বাচন নিয়ে চিন্তা করছে তার পেছনে একটা অর্থনৈতিক কারণ আছে, একটা কূটনৈতিক কারণ আছে।
যে কারণ প্রত্যেকেই আমাদের দেশের অর্থনীতি বা বিভিন্ন কিছুর সাথে জড়িত, এবং তারা মনে করছে যে যত দ্রুত একটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একটা লিগ্যাল গভর্নমেন্ট আসবে, তাদের সাথে তাদের সেই ধরনের মানে বাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল কাজ করতে বা তাদের অর্থনৈতিক কাজ করতে সুবিধা হবে। আমি মনে করি এইটা একটা উদ্দেশ্য হতে পারে যে তারা ঔৎসুক্য দেখাচ্ছে কেন। সেক্ষেত্রে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু গ্লোবালি রেকগনাইজড একজন পার্সন, তিনি নোবেল লরিয়েট, এটা তার জন্য একটা চ্যালেঞ্জ যে তিনি বাংলাদেশকে নিরপেক্ষ থেকে সত্যিকার অর্থে যেটা কোনো বায়াসড না হয়ে একটা সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন করে তিনি তার নিজের যে ব্যক্তিগত মর্যাদা, সেই মর্যাদাটাও তিনি সমুন্নত রাখবেন। জি, এবং এই জায়গাতেই আমি একটু আব্দুল মামুন আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে কথাটি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ। এই যে নালিশ করার যে কালচার, পলিটিক্যাল কালচারটি আসলে বিদেশের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের অথবা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক সরকারের ডিপ্লোমেসিতে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় সরকারে থেকেছে, তারা আসলে সময়ের সাথে কি আসলে খাপ খেয়ে উঠতে পেরেছে? তারা কি এই যে গ্লোবাল ডিপ্লোমেসিতে যে এত বড় পরিবর্তন চলে এসেছে, এই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের যে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো, তারা কি আসলে এগুলো বুঝতে পারছে, নাকি তারা এখনো গতানুগতিক বিগত 20 বছর আগে, 15 বছর আগে, 30 বছর আগে যেভাবে তাদের সাথে ডিল করেছিল বিষয়গুলো, যেভাবে নেগোসিয়েশন করেছিল, এখনো সেই জায়গাতেই আছে? আপনি কিভাবে দেখেন বিষয়টি? না, আমি এই বিষয়টা এভাবে দেখছি না। ডিপ্লোমেসিতে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামাত ইসলামী ছাড়া অন্য দলগুলোর অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। আমি মনে করি না এটা অভিজ্ঞতার অভাব বা বিশেষজ্ঞের অভাবের জন্য এটা করছে। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে যখনই একটি সরকার ক্ষমতায় যায়, তারপরে তারা জনগণের সাথে তাদের যোগাযোগটা হারিয়ে ফেলে। তারা তখন আমলা নির্ভর হয়ে যায়, প্রশাসন নির্ভর হয়ে যায়। এখন যখন একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার, তাকে যারা নির্বাচিত করলো, তাদের সাথে যখন যোগাযোগটা হারিয়ে ফেলে, তখন তারা কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যান্য বিভিন্ন পথ তালাশ করে। এবং এটা আমি মনে করি সেই অবস্থা থেকে এটা হয়। আপনি দেখেন যে যখন এমপি নির্বাচিত হয় তারা ঢাকায় এসে বসে থাকে, তারা আর এলাকায় গিয়ে জনগণের জন্য কাজ করে না। আবার যখন একটা নির্বাচন হয় তখন তারা আবার জনগণের কাছে যায়। ফলে হয় কি, যে এই যে গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের প্রতিনিধিদের প্রতি মুহূর্তে তার এলাকার জনগণের সঙ্গে সংযোগ থাকা দরকার। এই সংযোগটা যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো করতে পারবে, তখন তারা এই কূটনীতিতে যে অবস্থাটার কথা আপনি বললেন, সেই সমস্যাটা আর হবে না। আমি মনে করি না যে কূটনৈতিক অভিজ্ঞতার অভাব, আমি মনে করি জনসম্পৃক্তি থেকে তারা যে বিচ্ছিন্ন হয়ে যায়, এইটার কারণে তারা এই আচরণটা করে ফেলে। যদি আমাদের রাজনৈতিক দলগুলো এটা বুঝতে পারে, যেমন আওয়ামী লীগ একটা বিরাট একটা সংগঠন কিভাবে মানে ক্ষমতাচ্যুত হলো, এই ক্ষমতাচ্যুত হওয়ার একমাত্র কারণই হলো তারা কিন্তু একটা পর্যায়ে এসে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কর্মী বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং সেটা তারা বুঝতেও পারে নাই যে তারা কতটুকু কর্মী বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো এরকম ভাবে এর আগে আমরা এরশাদ সরকারকে দেখেছি, এর আগেও বিএনপি সরকারকে দেখেছি। তারা হয়তো বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা আর জনগণের কথাটা মনে রাখে নাই। ফলে ক্ষমতায় তো তার থাকার আকাঙ্ক্ষাটা ঠিকই আছে। তখন তারা মনে করছে যে বাইরের দেশের কূটনীতির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে হয়তো বা তারা মানে জনমতকে কন্ট্রোল করে আবার ক্ষমতায় আসতে পারবে। আমি মনে জি, করি যে জনগণের সঙ্গে সংযোগ বাড়ালেই এই যে গ্যাপটা, যেটাকে আমরা বলছি ডিপ্লোম্যাটিক গ্যাপ, সেই গ্যাপটা থাকবে না। বাংলাদেশের ডিপ্লোমেসি এখন যথেষ্ট ম্যাচিউর, সেটা যে দলের থেকেই আসুক। কারণ আমরা আসলে এই আমাদের সংবিধানের যে পলিসি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটাই আমাদের ফলো করতে হবে। তবে আমাদের পরিস্থিতি বুঝে বার্গেনিং সিচুয়েশন সৃষ্টি করতে হবে। সেটা তো যখন যে পরিস্থিতি হবে সেই অনুযায়ী সরকার বুঝতে পারবে যে এই মুহূর্তে আমাদের পলিসিটা কি হওয়া উচিত। জি, আব্দুল মামুন, ঠিক এই জায়গাতেই আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক পরিস্থিতি বুঝে আসলে কাজ করতে হবে, এবং সবকিছু মিলে আমরা যদি দেখি যে আমি একটু একটা বিষয় তুলে ধরি, সেটা হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়ায় সন্দেহ বা বিভাজন সৃষ্টি হলে জুলাই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমি আসলে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে রাজনৈতিক প্রক্রিয়া, আপনি যে কথাগুলো বলছিলেন, এই সবকিছুই আসলে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত। এই রাজনৈতিক প্রক্রিয়ায় কি কোনো সন্দেহ বা বিভাজন সৃষ্টির কোনো শঙ্কা আপনি দেখতে পাচ্ছেন?
দেখুন, এটা আমি শঙ্কা এই শব্দ দিয়ে ব্যাখ্যা করতে চাই না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি দেখেন যে যখন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য অন্য সব দল এবং সংগঠন একত্রিত হলো, তখন তাদের মূল লক্ষ্যটা ছিল সরকারকে পরিবর্তন করা, এবং তারপরে হয়তোবা রাষ্ট্র সংস্কার এগুলো কিছু এজেন্ডা তাদের সামনে ছিল। কিন্তু যখনই সরকারটা পরিবর্তন হয়ে গেল, তখনই কিন্তু রাজনৈতিক ফিল্ডের সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। যখনই সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু প্রত্যেকটা দল এবং সংগঠন তার আলাদা আলাদা এজেন্ডা নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। যখন বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন কিন্তু সবাই যার যার নিজস্ব এজেন্ডা বাদ রেখে একটা এজেন্ডা নিয়ে কাজ করেছে, যে সরকারকে এখন পরিবর্তন করতে হবে। কিন্তু তাদের লক্ষ্যটা যখন অর্জিত হয়ে গিয়েছে, তখন পরবর্তী লক্ষ্যগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সংগঠন তার তার আদর্শ নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। তো এটা তো সন্দেহের কিছু নেই, এটা স্বাভাবিক। এখানে তো ষড়যন্ত্রেরও কিছু নেই। না, কিন্তু এই জামাত যে ইসলাম তাহলে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে বারবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে, অথবা বিভিন্ন রাজনৈতিক দলও বলছে যে তারা শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, আবার একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল অথবা রাজনীতিক বিভিন্ন সময়ে যে সন্দেহের কথা, ষড়যন্ত্রের কথা বলছেন, বিষয়গুলো একটার সাথে একটা কনফ্লিক্ট করছে। এই জন্য আমি বলছি যে আসলে সার্বিক পরিস্থিতি, এই যে রাজনৈতিক প্রক্রিয়া বাংলাদেশের বর্তমানে যেভাবে চলছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, জাতীয় ঐক্য বলতে আসলে কি বোঝায়, বা জাতীয় ঐক্য আছে ঐক্যমত। কি না, জি, 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 এই ঐক্যমতটা কিসের উপরে, সেটা তো একটা প্রশ্ন, তাই না? জি, আমাদের জাতীয় ঐক্যমত হলো যে আর কোন সরকার যেন ফ্যাসিস্ট রূপে ফিরে আসতে না পারে, একটা জিনিস। তাহলে এটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা যদি সবাই গণতন্ত্রের আচরণ ফলো করি, তাহলে কোনো সরকারই আর পরবর্তীতে ফ্যাসিস্ট আচরণ করতে পারবে না। এটা যদি আমরা না করি, তাহলে যে যাবে সেই আবার ফ্যাসিস্টে রূপান্তরিত হবে, এটি স্বাভাবিক। কারণ তাত্ত্বিকভাবেই ক্ষমতা মানুষকে দুর্নীতি পরায়ণ করে ফেলে, এবং অধিক ক্ষমতা অধিক দুর্নীতি পরায়ণ করে ফেলে, এটা তাত্ত্বিকভাবে সত্য। এখন গণতন্ত্রকে কিন্তু পাহারা দিতে হয়। গণতন্ত্র কিন্তু অবলা নারীর মতো, তাকে কিন্তু পাহারা দিয়ে রাখতে হয়, না হলে কিন্তু হাইজ্যাক হয়ে যায়। অবলা নারী যেরকম ছেড়ে দিলে আপনার ধর্ষিতা হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের অ্যাবিউজ হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু তার জন্য এসকর্টিং এর ব্যবস্থা থাকতে হয়, রাষ্ট্রের, সমাজের, পরিবারের। এই যে গণতন্ত্র কিন্তু সেই ধরনের। আপনি গণতন্ত্রকে চালু করে দিয়ে চুপ করে থাকলেন, তাহলে গণতন্ত্র কিন্তু বিকশিত হবে না। একটা সরকারকে ফ্যাসিস্ট হিসেবে প্রমাণ করে ক্ষমতাচ্যুত করে দিলাম মানেই ফ্যাসিস্ট বিহীন রাষ্ট্র এবং সমাজ হয়ে গেল, তা কিন্তু না। আবার যখন যে ক্ষমতায় আসবে, তাকেও যদি আমরা পাহারার মধ্যে না রাখি, তারাও কিন্তু একই রকম আচরণ করে ফেলতে পারে। কাজে আমরা যে কথাটা বলছি যে গণতন্ত্র হচ্ছে নিরন্তর চর্চা এবং পারস্পরিক বোঝাপড়ার একটা ব্যাপার। এক্ষেত্রে আদর্শিক মত পার্থক্য থাকবে, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা যেন না হয়। আমাদের জাতীয় ঐক্যমত্য হবে এই জায়গায় যে আমরা যে দলই ক্ষমতায় যাই না কেন, আমরা যারা বিরোধী দলে আছে তাদের প্রতি অন্যায় করব না, জুলুম করব না, গুম করব না, হত্যা করব না, সন্ত্রাস করব না। আমরা সুশাসন করব, আমরা সংবিধান অনুযায়ী দেশ চালাবো। ঐক্যমত্য হবে এই বিষয়গুলোতে, যে আমরা যে দল যাব, জনগণকে যে ধরনের শপথ দিয়ে, ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় যাব, আমরা সেটা পালন করার চেষ্টা করব। যারা ক্ষমতায় যেতে পারবে না, বিরোধী দলে থাকবে, তাদের শপথ হবে সরকারি দলকে পাহারা দিয়ে রাখা, যে তোমরা জনগণকে এই কথা বলে ক্ষমতায় গিয়েছ, সুতরাং এই কথা অনুযায়ী তোমাদের চলতে হবে। যদি তোমরা ওই কথা অনুযায়ী না যাও, তাহলে ক্ষমতা তোমাদের ছাড়তে হবে। এই যে পারস্পরিক চেক এন্ড ব্যালেন্স, এটাই তো ঐক্যমত্য। আমাদের ঐক্যমত্য হবে যে বাংলাদেশ কোনো রাষ্ট্রের পদানত হবে না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম হিসেবে রাষ্ট্র থাকবে, কোন রাষ্ট্রের আমরা লেজুর ভিত্তি হব না। আমরা হব প্রো বাংলাদেশ, নট প্রো পাকিস্তানি, প্রো ইন্ডিয়ান, প্রো ইউএসএ। এটাই তো জাতীয় ঐক্যমত্য। তো কাজে এক্ষেত্রে তো সন্দেহের কিছু নেই। এখানে তো আমরা একমত হয়েই আছি, এবং এই ঐক্যমত্য তো আমাদের হয়েইছে। এখন এই ঐক্যমত্যটা আমাদের রক্ষা করতে হবে। এই জন্য মাঝে মাঝে আমাদের হয়তোবা গোল টেবিল বৈঠক করতে হবে, একত্র হতে হবে, সুশীল সমাজের কাজ করতে হবে। আপনি যেরকম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মধ্যে আমরা কথা বলছি, জনমত তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে পাহারা দেওয়ার জন্য, জনমত তৈরি করার জন্য বিভিন্ন রকম প্ল্যাটফর্ম। তো এই বিভিন্ন প্ল্যাটফর্মে রাষ্ট্রটা তো আসলে আমাদের সবার। আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও, বিএনপি ক্ষমতায় গেলেও, যে ক্ষমতায় যাক, রাষ্ট্রের মালিক তো জনগণ। তো জনগণের সার্বিক কল্যাণে যদি আমরা কাজ করি, এখন জনগণকেও সবসময় কিন্তু পাহারা দিতে হবে। আমি ভোটটা দিয়ে চলে আসলাম, আর কোনো জায়গায় কাজ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমার ভোটটাকে কিন্তু আমার রক্ষা করতে হবে। আমি যাকে ভোট দিয়ে পার করলাম, সে কি ওই চাল ডাল মেরে দিচ্ছে কিনা,
অর্থ মেরে দিচ্ছে কিনা, সেটাকেও তো আমাকে পাহারা দিতে হবে। আমাদের দেশে জনগণের মধ্যে এই বোঝাপড়াগুলো ডেভেলপ করতে হবে যে গণতন্ত্র সবসময় পাহারা দিয়ে রাখতে হয়। এখন আমরা ভোটটা দিয়েই চলে যাই আর সারাদিন সমালোচনা করি, ফলে যার কাজ সে করে ফেলে। তো কাজে আমি মনে করি যে ঐক্যমত্যের যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ঐক্যমত্যটা হয়েছে যে আর যেন কেউ ফ্যাসিস্টের মতো আচরণ করতে না পারে, আর যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, আর যেন ভোটারবিহীন নির্বাচন না হয়। এগুলো যেহেতু ঐক্যমত্য হয়েছে, আমরা যেহেতু মেনে নিয়েছি, আমরা সবাই এর মধ্যেই ঐক্যবদ্ধ থাকবো। এর মধ্যে আমাদের মধ্যে কেউ হয়তো ক্ষমতায় যাবে, যারা ক্ষমতায় যাবে তারা সেটা বাস্তবায়ন করবে, যারা যেতে পারবে না তারা পাহারা দিবে। এটাই তো গণতন্ত্র। জি। এখানে তো আমার মনে হয় যে কোনো অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে ঐক্যমত্য আছে জনগণের মধ্যে, জনগণ এটাই চায়। এখন আমরা যারা লিডার, তারা এটা বুঝতে পারছে কিনা যে জনগণ আসলে এটা চায়। জি, সৈয়দ আব্দুল্লাহ মামুন, আমরা শেষের দিকে আছি অনুষ্ঠানে। আমি আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা অল্প করে আলোচনা করছিলাম, একটু ডিপ্লোম্যাটিক জায়গাটা যাই। যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আমরা 5 মাসের মতো যে সময়, ডিপ্লোমেসির জায়গা থেকে আপনি কতটুকু স্মার্ট মুভ দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্টের? আপনার কি মনে হয় যে কোন জায়গাগুলো আর একটু ডেভেলপ করা উচিত, অথবা স্ট্র্যাটেজিক্যালি একটু চেঞ্জ আনা দরকার? আপনার কি মনে হয় আব্দুল্লাহ মামুন? এখানে আসলে এই বিষয়টা একটু মন্তব্য করা কঠিন। কারণ হলো যে বাংলাদেশে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি যখন জাতিসংঘে গিয়েছিলেন, সেখানে কিন্তু বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের ফরেন পলিসি কি হবে তার একটা ইঙ্গিত দিয়েছেন। সেখানে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে বাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল যে ধরনের রিলেশন ছিল, এগুলো অব্যাহত থাকবে। এটা কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। তো আমার মনে হয় যে এটা ঠিক আছে। দ্বিতীয়ত হলো যে যখনই একটা সরকার পরিবর্তন হয়, প্রত্যেকটা সরকারই তো আলাদা আলাদা মোটিভেশন থাকে, কারণ মানুষ তো আলাদা, তাই না? এক এক মানুষ এক এক ভাবে চিন্তা করে। কাজে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, তারা, তাদের তো নিজস্ব পড়াশোনা আছে, তাদের নিজস্ব স্বপ্ন আছে। জনগণের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তাদের অভিজ্ঞতা দিয়ে তারা যেটা করছেন। তা আমার মনে হয় যে এই পর্যায়ে এসে তাদের ডিপ্লোমেসির মধ্যে খুব বেশি যে ত্রুটি আছে এমন বলা যাবে না। কারণ হলো যে তারা অল্প কয়েকদিন যাবৎ ক্ষমতায় আছেন, ফলে তাদের ডিপ্লোমেসিটাও অত বেশি স্পষ্ট হয়ে ওঠেনি। যে তারা আসলে আহ, কতদিন থাকবেন তার উপরে নির্ভর করছে। কিন্তু আপাতত আমার কাছে যেটা মনে হয়েছে, বর্তমান সরকার তাদের যেহেতু মেইন উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে কিছু বিষয়ে সংস্কার করা। আমার মনে হয় যে তারা অভ্যন্তরীণ বিষয়েই নজর দিয়েছেন বেশি, বাইরের বিষয়ে নজর দেওয়ার সুযোগ হয়তো তাদের খুব একটা ঘটেনি। সেক্ষেত্রে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের একটু টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং আমার মনে হয় যে সেটা অনেকটা এখন একটা ভারসাম্যের মধ্যে চলে এসেছে। এবং আমার মনে হয় যে মিয়ানমারের সাথেও যে বক্তব্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে তিনি মিয়ানমার সরকার এবং যারা রেবেল হিসেবে দুই আছে পক্ষের সাথে সব যোগাযোগ। জি। যোগাযোগ রাখছেন। আমার মনে হয় এটাও ঠিকই আছে, কারণ হলো যে আমাদের সব স্টেক হোল্ডারের সাথেই মানে জি এবং ট্র্যাক টু সব মিডিয়া ব্যবহার করে যোগাযোগ রাখতে হবে। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চায়নার সাথে যে পলিসি গুলো আছে, আমি যেটা বলি যে আমাদের সরকারগুলো যারাই ক্ষমতায় আসুক, আমি মনে করি তাদের জিও পলিটিক্স এর চাইতে জিও ইকোনমিক্স এর উপরে জোর দেওয়া উচিত। কারণ জিও পলিটিক্স এর উপর জোর দিলে ফরেন পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে অনেক ধরনের ডাইভার্সিফিকেশনের ব্যাপার ঘটে যায়। সেক্ষেত্রে ঝুঁকিও থেকে যায়। তো জিও ইকোনমিক্স এর উপরে যদি আমরা বেশি জোর দিই, তাহলে রাষ্ট্রগুলোর সবার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখার কাজটা হয়তো সহজ হয়ে যায়। এই জন্য আমার পরামর্শ থাকবে যে বর্তমান সরকার যদি এই বিষয়টা বিবেচনায় রাখেন, যে অধিক মাত্রায় জিও ইকোনমিক্স এর দিকে তারা যদি ধাবিত হন, যে সবাই আমার বন্ধু, যার সাথে আমার বাণিজ্য হবে তার সাথে আমি বাণিজ্য করব, প্রফিট অ্যান্ড লস এখানে ব্যাপার, আমি আমার রাষ্ট্রের স্বার্থ দেখবো। ভারত যদি আমাকে প্রফিট দিতে পারে, ওয়েলকাম, ভারত আমাদের ফ্রেন্ড। পাকিস্তান যদি প্রফিট দিতে পারে, আমার জন্য হার্মফুল না হয়, ওয়েলকাম পাকিস্তান। বঙ্গবন্ধু তো লাহোরে গিয়েছিলেন ওআইসি সম্মেলনে, কাজে তিনিও তো গিয়েছিলেন। কাজেই আমি মনে করি যে কূটনীতিতে চিরস্থায়ী শত্রু বলে কেউ নাই, চিরস্থায়ী বন্ধুত্ব বলেও কেউ নাই। এখানে স্টেট ইন্টারেস্টই বড় কথা। কাজে বর্তমান সরকার আমি মনে করি যে সেটাই হয়তো করছেন, এবং
অল্প সময়, এই জন্য তাদের জাজমেন্ট করারও আসলে সময় এখনো আসে নাই। জি। এত অল্প সময় তারা আছেন যে তাদের কূটনীতিটা কতটুকু সফল বা ব্যর্থ এটা জাজমেন্ট করার মতো, মানে এটা খুবই অল্প সময়। জি, আব্দুল আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবার আলোচনা করব এবং আপনার মূল্যবান মতামত আমাদের দর্শক শুনতে পারবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।